স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাদের আজকে প্রথম পত্র দশম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা গ্যাসের গতিসূত্রগুলো পড়ে ফেলছিলাম। আজকে আমরা গ্যাসের গতিতত্ত্ব পড়ব। গতিসূত্রগুলা একজনকে জিজ্ঞাসা করব, তারপর শুরু করব। এই ডট ডট দিয়ে ঢুকতেছে, আমি বুঝবো কিভাবে একে? দেখো তো কেউ ডট ডট কে চিনতে পারো কিনা? এই যে ব্ল্যাক ডট ডট, তোমার নাম কি বাবা? হ্যালো, ব্ল্যাক ডট ডট, আমাকে শুনতে পাচ্ছ? তোমার নাম কি? আমি কি রিমুভ করে দেবো তোমাকে? আচ্ছা, আমি তো এখন খুঁজে পাচ্ছি না ব্ল্যাক ডট ডট কে। আচ্ছা, সবাই একটু তোমাদের রোল নম্বর গুলো মেসেজ করে দাও, তাহলে সুবিধা হবে। আচ্ছা, সবার নাম তো আছেই, তাহলে আর মেসেজ করার দরকার নাই, যেহেতু সবার রোল আছে, নাম রোল আছে। আমি পার্টিসিপেন্টসদের একটা স্ক্রিনশট নিয়ে নিব, নি তাহলে হবে। ওকে, তাহলে আমরা গ্যাসের গতি সূত্র পড়ছিলাম তিনটা। আমি নাম ধরে জিজ্ঞাসা করি, কেউ পারে কিনা দেখি। রোল 305, তাবাসসুম, বলো তো বয়েলের সূত্রটা কি ছিল? P1 V1 equals to P2 V2। এটা তো সমীকরণ। অন্য কেউ কি সূত্রটা বলতে পারবে? জি স্যার। হ্যাঁ, কোনো বলো। নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে তার আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ওকে, এটা কে? নাম কি তোমার? সাবা। সাবা। আচ্ছা, সাবা কত রোল? 361। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো তাহলে দুই একজন পড়ছে, এতে আমি খুশি। অন্যরা যারা পড়ে নাই, কেমিস্ট্রিতেও পড়ে নাই, ফিজিক্সও পড়লো না, ওদের 3বার করে 4বার করে পরীক্ষা নিতে হবে। আমাদের কষ্ট বেশি, তোমাদের চাইতে আমাদের কষ্ট বেশি। যাদেরকে 4বার পরীক্ষা নিতে হয়, কালকে পরশুদিন সারাদিন লেগে গেছে পরীক্ষা নিতে, সারাদিন অপেক্ষা করে তারপরে পরীক্ষা নিয়ে তারপরে আসতে হচ্ছে। আচ্ছা, একটা পেজ শেয়ার দিছি, দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, যারা জয়েন করতে চাচ্ছিল আমি এদেরকে খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, এখন খুঁজে পেয়েছি। ওকে,
এখন হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য পড়বো আমরা। আর আমরা এই অধ্যায়ে যত গ্যাস বলবো সবগুলোই অবশ্যই আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের বাইরে আমাদের আলোচনা নাই। যারা আদর্শ না তারা আসলে কথা শুনে না। তো যারা কথা শুনে না তাদেরকে আমরা সূত্রের মধ্যে ফেলতে পারি না। যারা কথা শুনে শুধু তাদেরকেই আমরা সূত্রের মধ্যে ফেলতে পারি, তাদেরই আলোচনা। ওনারা হচ্ছে বাস্তব গ্যাস, ওদের আলোচনা এখানে নাই। ওকে, আদর্শ গ্যাসের স্বীকার্য বলতে যে আমাদের কিছু জিনিসপত্র আগেই ধরে নেই যে ইয়ের ক্ষেত্রে আমরা বোরের স্বীকার্য ধরে নিছিলাম যে পরমাণুর আকার হবে গোল, এরকম একটা স্তর থেকে আরেকটা স্তরে যখন ইলেকট্রন যাবে তখন একটা নির্দিষ্ট শক্তি অর্জন করে যেতে হবে, আবার নিচের স্তরে যখন আসবে তখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করবে। এগুলো কিন্তু আমরা প্রমাণ করি নাই, এগুলো স্বীকার্য ধরে নিয়েছি এবং কি এটা মানতে হবে, না হলে আমাদের বোর পরমাণু মডেল কাজ করবে না। আবার আইনস্টাইনের স্বীকার্য পড়েছিলাম দুইটা, ওই দুটো স্বীকার্য মানতে হবে, না হলে আমাদের আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব কাজ করবে না। এরকম আমাদের গতি তত্ত্ব কাজ করবে অনেকগুলো স্বীকার্য মেনে নেওয়ার পরে। এগুলো মানতেই হবে, যেহেতু এগুলো কি 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 সেটা একটু দেখি। তোমরা একটু লিখে নিলে ভালো হতো, না লিখলেও সমস্যা নাই, দেখলে বুঝবা। আরো অনেক স্বীকার্য আছে, কয়েকটা বেশি ইম্পর্টেন্ট, ওইগুলো লিখছি। 1 নম্বর স্বীকার্য, আকার খুবই নগণ্য। আকার নগণ্য বলতে পরমাণুগুলো, আমাদের যে গ্যাস অণুগুলো আছে, মনে করো একটা কন্টেনারে আমরা কিছু গ্যাস অণু নিয়েছি, কন্টেনারের মধ্যে না নিলে তো এটা নিয়ে আলোচনা করে লাভ নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় কখন কোথায় চলে যাবে আমরা জানি না। তো আমাদের কন্টেনারের মধ্যে কিছু গ্যাস অণু আছে, এই গ্যাস অণুগুলোর আকার এই পাত্রের তুলনায় খুবই নগণ্য। পাত্র মনে করো 1 মিটার হইলে গ্যাস অণুর আয়তন তো আমরা জানি, ব্যাসের কথা জানি 10⁻15 মিটার। এটা যদি হয় 1 মিটার, তাহলে আমাদের এই পুরাটার আয়তন যদি হয় 1 মিটার, গ্যাসের আয়তন খুবই নগণ্য ওই তুলনায়। এটা আমরা বলতে চাচ্ছি যে গ্যাসের আয়তন খুবই নগণ্য বা আকারটা খুবই নগণ্য। সাদৃশ্যের ব্যাপারে পরমাণুগুলো, মনে করো হাইড্রোজেন পরমাণু নিলাম তাহলে সবই একই রকম, আর যদি অন্য পরমাণু নেই তাহলে সবগুলো ভিন্ন রকম। তার মানে একই ধরনের পরমাণুগুলো সবগুলো দেখতে একই রকম, আর ভিন্ন ধরনের পরমাণুগুলো সবগুলা ভিন্ন রকম। মানে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের কোনো মিল নাই, আর প্রত্যেকটা হাইড্রোজেন একই রকম, এটা আমরা ধরে নিছি। বাস্তবে ভিন্ন রকম হইলেও আমাদের কিছু করার নাই, তাহলে আমাদের সূত্র কাজ করবে না। আর পরমাণুগুলো যে ছুটাছুটি করতেছে, এই ছুটাছুটিটা এলোমেলো, সবাই একদিকে যাচ্ছে পরে আবার ঘুরে সবাই অন্যদিকে গেল, এরকম না। তো কিছু পরমাণু এদিকে যাচ্ছে, কিছু পরমাণু এদিকে যাচ্ছে, কিছু পরমাণু এদিকে যাচ্ছে, উপরে নিচে ডানে বামে সব দিকে যাচ্ছে, সামনে পিছে সব দিকে যাচ্ছে। গতি এলোমেলো বলতে যা বুঝায় একদম। তাবাসসুম কেন এন্টার করতে পারতেছে না? আচ্ছা, ওয়েটিং রুমে। আচ্ছা, ওয়েটিং রুমে আমি তো সবাইকে, আচ্ছা সত্যি, ওকে। তো গতিটা হচ্ছে এলোমেলো মানে সব দিকে সম্ভাব্য, সব দিকেই গতি রয়েছে, উপর নিচে ডানে বামে যেদিকে সম্ভব সব দিকে অণুগুলো ছোটাছুটি করতেছে, একদম ভালো মেয়ের মতো একই দিকে ছোটাছুটি করতেছে না। আর গতি সূত্র মেনে চলে, আমরা যে নিউটনের গতি সূত্র পড়েছি সেই সূত্রগুলো অবশ্যই মেনে চলবে। আর অণুগুলো সকল দিকে গতিশীল, সম্ভাব্য সকল দিকে গতিশীল, সামনে পিছনে তুমি যে যত দিকে চিন্তা করতে পারো, পাত্রের এই কোণায় এইদিকে যে কোনো দিকে তুমি চিন্তা করতে পারো, এদিকে অণু গতিশীল আছে, অবশ্যই গতিশীল আছে, কিছু না কিছু অণু ওইদিকে চলতেছে সকল দিকে। আর ভিন্ন ভিন্ন বেগে গতিশীল, মানে সবগুলো পরমাণু বা গ্যাসের অণুর গতি একই রকম না, একটার গতি বেশি আর একটা গতি কম, বিভিন্ন ধরনের গতি রয়েছে বিভিন্ন অণুর। আর হচ্ছে এরা সংঘর্ষে লিপ্ত হচ্ছে, যখনই কোনো দিকে যাচ্ছে, সামনে কোনো অণু এসে যাচ্ছে, তাহলে তাকে কি করবে? ধাক্কা দিবে, ধাক্কাটাই সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আর মধ্যবর্তী যে দূরত্বটা অতিক্রম করতেছে, সংঘর্ষের আগে যে দূরত্বটা অতিক্রম করতেছে, এটা অবশ্যই সরল রেখা। এটা একটু তোমাদেরকে দেখাই যে সংঘর্ষের আগের যে দূরত্বটা, মনে করে একটা অণু এদিকে চলতেছিল, এখানে একটা অণুকে পাইলো, সংঘর্ষে লিপ্ত হলো, তাই আবার এবার ধাক্কার পরে এদিকে দিক পরিবর্তন হয়ে গেল,
এখানে আবার গিয়ে আরেকটা সংঘর্ষে লিপ্ত হলো, এখানে আবার গিয়ে আরেকটা সংঘর্ষে লিপ্ত হলো, দিক পরিবর্তন করে আবার সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এরা বলছে সংঘর্ষে যে লিপ্ত হচ্ছে, একটা সংঘর্ষ থেকে আরেকটা সংঘর্ষের মধ্যবর্তী পথটা সরল রেখা, এইখানে সে বাঁকা যাচ্ছে না। সংঘর্ষের পরে সে দিক পরিবর্তন করতেছে, কিন্তু দুই সংঘর্ষের মাঝে সে সোজা যাচ্ছে, দুই সংঘর্ষের মাঝে দিককে কখনোই পরিবর্তন করতেছে না। ওকে, আর সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ। কেউ একজন বলতে পারবে স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? নিউটনীয় বলবিদ্যা আমরা পড়েছি স্থিতিস্থাপক সংঘর্ষ। শুক্তি বলতো স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? মনে নাই। মনে নাই? আচ্ছা, নাফিসা আছো, নাফিসা বলো তো স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? আমি বলি স্যার। কে? স্যার এখন মনে নাই। বস্তুর মধ্যে সংঘর্ষ হলে যদি মোট গতি শক্তি সংরক্ষিত থাকে, অর্থাৎ যদি বস্তুগুলোর মধ্যে মোট গতি শক্তি মানে সংরক্ষিত পরিবর্তন না আছে, হয়। হ্যাঁ, আচ্ছা। পরিবর্তন না হয়, তখন তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ। হ্যাঁ ঠিক আছে, কে এটা? তাবা। সাবা। আচ্ছা, কি সাবাই সব পারে? স্থিতিস্থাপক সংঘর্ষ তাকে বলে যদি সংঘর্ষের আগে আর পরে শক্তির কোনো ক্ষয় না হয়, সংঘর্ষের পরে শক্তি আর আগের শক্তি সমান থাকে, মানে সংঘর্ষের পরে এনার্জি লস হবে না। তার মানে আমাদের গ্যাসের ক্ষেত্রে যত সংঘর্ষ হোক না কেন আমরা ধরে নিচ্ছি এনার্জি লস হচ্ছে না, আগে যে এনার্জি ছিল এখনো সেই একই এনার্জি আছে। আর হচ্ছে যে খুব অল্প সময়ে সংঘর্ষ হয়, তার মানে হচ্ছে আমাদের যে একটা সংঘর্ষ হচ্ছে, যে এখানে কয়েকটা সংঘর্ষ দেখাইছি আমি, এই সংঘর্ষ ঘটতে খুব অল্প সময় লাগতেছে, সংঘর্ষ ঘটতে খুব অল্প সময় লাগতেছে, ইনস্ট্যান্ট, টাস্ক হওয়ার সাথে সাথে সংঘর্ষ শেষ। আর এই যে মাঝে যে দূরত্বটা, এই দূরত্ব অতিক্রম করতে বেশি সময় লাগতেছে, সংঘর্ষের তুলনায় এই মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করতে বেশি সময় লাগতেছে, এটা আমরা বলতে চাইছি। ওকে, এগুলো আসলে মনে রাখার জিনিস, অবজেক্টিভে চলে আসতে পারে। ওকে, এগুলো তোমরা জানো, ইয়ে তো পড়ছো, কেমিস্ট্রিতে অলরেডি পড়ছো। আচ্ছা, এখন আমরা গ্যাসের ক্ষেত্রে চাপের রাশিমালা, গ্যাস পাত্রের গায়ে যে চাপ দেয় সেটা হচ্ছে গ্যাসের চাপ, বায়ু যে চাপ দেয় সেটা বায়ুর চাপ, বায়ু একটা গ্যাস। আর আমাদের এখানে যেহেতু গ্যাস নিয়েছি এক কন্টেনার গ্যাস, এই কন্টেনারের মধ্যে একটা কিছু গ্যাস নিয়েছি, মনে করো হাইড্রোজেন গ্যাস নিলাম, তাহলে এই হাইড্রোজেন গ্যাস এই পাত্রের দেয়ালে কিছু পরিমাণ চাপ দিবে, কি পরিমাণ চাপ দিবে সেটা আমরা বের করতে চাচ্ছি। ধরো আমাদের সুবিধার জন্য আমাদের পাত্রটা বর্গাকার ঘনক, তাহলে যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই এল হয় তাহলে আয়তন হবে এল কিউব। আর এখানে আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা অণুর ভর এম, হাইড্রোজেনের প্রত্যেকটা অণুর ভর এম, তাহলে প্রতিটি অণুর ভর, এই স্মল এম হচ্ছে প্রতিটি অণুর ভর, প্রতি অণুর ভর, প্রতি অণুর ভর। আর এই ক্যাপিটাল এন হচ্ছে অণুর সংখ্যা, অণুর সংখ্যা। তাহলে প্রত্যেকটা অণুর ভরকে অণুর সংখ্যা দিয়ে যদি অণুর সংখ্যা, প্রত্যেকটা অণুর ভরকে যদি অণুর সংখ্যা দিয়ে গুণ করি তাহলে মোট ভর পাওয়া যাবে, প্রত্যেকটার ভরকে সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে মোট ভর পাওয়া যাবে। একটার ভর গুণন অণুর সংখ্যা মনে করো 2, তাহলে দুইটা অণুর ভর আমরা পেয়ে যাব। ঠিক আছে, ওকে, তাহলে ভর পেয়ে গেছি, ভর পেয়ে গেছি, আয়তন পেয়ে গেছি। ওকে, আমরা একটু আগাই। আমরা দেখছিলাম যে ভি আর পি এই দুইটা রাশি যদি গুণ করি আমরা তাহলে আমরা কি পাই? আমাদের ভি এখানে হচ্ছে আয়তন, তো আয়তনের একক লিখে ফেলি ঘনমিটার, আর পি হচ্ছে চাপ, চাপ হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, প্যাসকেল, যেটা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলে। এখন যদি আমরা এটাকে একটু কাটাকাটি করি তাহলে কি হয়ে যায়, এম স্কয়ারটা আসলে নিচে আছে, তাহলে এখান থেকে দুইটা এম কাটা গিয়ে থাকবে হচ্ছে এন এম, নিউটন মিটার। আর আমরা জানি নিউটন মিটার মানে হচ্ছে জুল, তার মানে ভিপি মানে হচ্ছে কাঁচ, ভিপি মানে হচ্ছে কাঁচ। তো যদি আমরা কাজের পরিমাণ বের করতে চাই, এখানে কাজ কে করতেছে? পরমাণুগুলো ছুটাছুটির কারণে সে কিছুটা কাজ করতেছে, পরমাণুগুলো ছুটাছুটির কারণে কিছুটা কাজ করতেছে। মিম তোমার রোল দেখা যাচ্ছে না, রোলটা লেখো। পরমাণুগুলো ছোটাছুটির কারণে কিছুটা কাজ করতেছে, তো পরমাণুগুলো ছোটাছুটির কারণে কি পরিমাণ কাজ করতেছে সেটার পরিমাণ আমরা জানি,
কাজের পরিমাণ হচ্ছে পরমাণুর মোট ভরের সমানুপাতিক, ওই কন্টেনারের মধ্যে কতগুলো পরমাণু নেওয়া হয়েছে তার মোট ভরের সমানুপাতিক, আর এরা কি বেগে ছুটাছুটি করতেছে এর বর্গের সমানুপাতিক। পরমাণুগুলো ছোটাছুটির কারণে কি পরিমাণ কাজ করতেছে এটা মোট ভরের সমানুপাতিক, আর এরা কি বেগে ছোটাছুটি করতেছে তার বর্গের সমানুপাতিক। আমরা যদি ভরকে nm দিয়ে লিখি আর বেগকে crms দিয়ে লিখি, তাহলে আমরা সমীকরণটাকে এই দুটো সমীকরণের সমন্বয় করলে এটা পাবো। জাস্ট এই দুটো সমীকরণের সমন্বয় করেছি, এটা পেয়েছি। এখন যদি সমানুপাতিক ধ্রুবকটা উঠিয়ে দেই তাহলে 1/3 পাওয়া যাবে। এখন স্মল m জানি অণুর ভর, ক্যাপিটাল M জানি অণুর সংখ্যা, কিন্তু CRMS টা একবার বলেছিলাম ক্লাসে, তারপরে একটু বলি CRMS টা আসলে কি। CRMS টা হচ্ছে গ্যাসের অণুর বেগ। বেগ যদি আমরা ভি দিয়ে প্রকাশ করি, এখানে একটা ভি ব্যবহার হয়ে গেছে, এই জন্য আমরা বেগকে এখানে সি দিয়ে প্রকাশ করেছি। সি আবার RMS, এটার একটা উদ্দেশ্য আছে। দেখো, যদি আমরা এখানে প্রত্যেকটা অণুর গড় বেগ নিতাম তাহলে কি ঝামেলা হতো, এটা আমি প্রথমে দেখাচ্ছি। মনে করো আমাদের কন্টেনারের মধ্যে দুইটা অণু আছে, মাত্র দুইটা অণু আছে। দুইটা অণু দুই দিকে গতিশীল, একটা বাম দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে আর একটা ডান দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এখন আমরা তো জানি বেগ ভেক্টর রাশি, একটাকে যদি তাহলে প্লাস ধরি আর একটা হবে মাইনাস। তো বামেরটাকে যদি প্লাস ধরি তাহলে ডানেরটা মাইনাস, ডানেরটাকে যদি প্লাস ধরি বামেরটা মাইনাস। বেগ যেহেতু দিক রাশি, ওকে, দিক কনসিডার করতে হবে। ওকে, এখন যদি এই দুইটার গড় করি তাহলে একটাকে +10 ধরলে আরেকটাকে -10 ধরতে হবে, আর গড় করতে হলে দুইটা সংখ্যা 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো উপরে কি হয়ে যায়, 10 - 10 = 0 হয়ে যায়। তার মানে কি, আমরা দুইটা গ্যাসের অণুর গড় বেগ যদি বের করি এইভাবে, তাহলে দেখা যায় 0 পাই আমরা। তো রেজাল্ট আমাদেরকে কি বলে, অণুগুলো স্থির। 0 মানে কি, অণুগুলো স্থির, কিন্তু বাস্তবে কিন্তু অণুগুলো স্থির না, 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, অনেক বেগে গতিশীল। তো এটা আসলে বাস্তব চিত্র না। বাস্তব চিত্রটা পাওয়ার জন্য আমাদের RMS ব্যবহার করতে হয়েছে আর কি। RMS টা আসলে কি, আমরা কি করেছি, দুইটা অণুর গতিকেই, এই যে ডান পাশে দেখো, দুইটা অণুর বেগকেই আমরা এবার স্কয়ার করে দিছি। +10 -10 দুইটাকে স্কয়ার করে দিছি, তাহলে কি হয়ে গেছে, দুইটাই প্লাস হয়ে গেছে। এবার যোগ করে দিয়েছি, 10 10 স্কয়ার করলে 100, 100 + 100 200 ডিভাইডেড বাই 2। যেহেতু দুইটা অণুর গতিবেগ নিছি এই জন্য 2 দিয়ে ভাগ করে দিছি। ওকে, তাহলে 200 ডিভাইডেড বাই 2, তাহলে 100 রুট করলে 10 পাওয়া যায়। এটাই হচ্ছে বাস্তব চিত্র। দেখো অণুর বেগ কিন্তু গড়ে 10ই ছিল, গড়ে 10ই ছিল। তা আমরা সাধারণ গড় না নিয়ে এই যে রুট স্কয়ার এসব করেছি। রুট স্কয়ারের নামটা এই সংক্ষেপে RMS কিভাবে হলো একটু বলি। দেখো প্রথমে আমরা কি করেছি, স্কয়ার করেছি, স্কয়ার করার পরে গড় করেছি, স্কয়ার করার পরে গড় করেছি, তারপরে রুট করেছি। এই তিনটাকেই একসাথে এখানে লেখা আছে, এই যে RMS। এস মানে হচ্ছে স্কয়ার, এম মানে হচ্ছে মিন, মিন মানে হচ্ছে গড়, আর আর মানে হচ্ছে রুট, রুট মিন স্কয়ার। তাহলে RMS কেন নিয়েছি, গতির সঠিক চিত্র যেন আমাদের মধ্যে প্রকাশ পায়, আমাদের মধ্যে প্রকাশ পায়, আমাদের হিসাবের মধ্যে প্রকাশ পায়, এই ভুল চিত্রটা যেন প্রকাশ না পায়। ওকে, তাহলে RMS গতি যখন জেনে গেছি, এখন আমরা এই সমীকরণগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করব। সমীকরণগুলো কি পাইছিলাম, প্রথম সমীকরণটা পাইছিলাম PV = 1/3 mnc², খুবই বিখ্যাত সমীকরণ, মুখস্থ রাখতে হবে, অনেক সময় কাজে লাগবে। PV = 1/3 1/3 mnc²। আচ্ছা, এখানে আমি একটু সি বার দিয়ে লিখছি, বারবার RMS লিখতে সময় লাগে। সি বার মানে RMS বোঝাবো। এবার দেখো দ্বিতীয় সমীকরণকে কি করছি, এই ভিটাকে যদি ওই পাশে নিয়ে যাই, ভিটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে এরকম হয় mn ডিভাইডেড বাই ভি। আর mn টা হচ্ছে মোট ভর, এটাকে যদি m দিয়ে প্রকাশ করি তাহলে মোট ভরকে মোট আয়তন দিয়ে প্রকাশ করলে ঘনত্ব পাওয়া যায়। একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে আমার সমীকরণটা দাঁড়ায় তখন এরকম 1/3 ρc²। আমি এগুলোকে কাজে লাগাবো কিছুক্ষণ পরে। ওকে, আবার দেখো mn কে যদি আমরা ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করি, আর 1/3 কে আমরা দেখো 2/3 × 1/2 এভাবে প্রকাশ করি, এটা কাটাকাটি করলে কিন্তু আবার 1/3 থাকে। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ায় এরকম। আর এই যে 1/2 mc²,
এটা হচ্ছে গতিশক্তির সমীকরণের মতো, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি। তাহলে আমার গ্যাসের অণুর গতিশক্তি এখানে আমরা পেয়ে গেছি। এটাকে যদি আমরা ই দিয়ে প্রকাশ করি, গ্যাসের অণুর গতিশক্তিকে যদি আমরা ই দিয়ে প্রকাশ করি, তাহলে এর সামনে 2/3 থেকে যায়। তাহলে পিভি সমান হয়ে যায় গতিশক্তির 2/3। তোমাদের পরীক্ষায় আসতে পারে এরকম যে দেখাও যে গ্যাসের অণুর মোট শক্তি গতিশক্তির 2/3। তো গতিশক্তির 2/3, তাহলে বাকি শক্তি। 3 নাম্বারটা একটু আবার বলবেন? হ্যাঁ, 3 নম্বরটা আবার বলি। আমরা এই যে সমীকরণটা পেয়েছিলাম, 1 নম্বর সমীকরণটা পেয়েছিলাম, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি। এম আর এন এর গুণফল হচ্ছে আমার মোট ভর, তাই না? কিছুক্ষণ আগে লিখছিলাম, তো এটাকে আমরা এম দিয়ে লিখতে পারি, তাই না? কিছুক্ষণ আগে লিখছিলাম, এটাকে এম দিয়ে লিখছি প্রথমে। আর এই যে 1/3, এটাকে আমরা 2/3 ইন্টু 1/2 এভাবে লিখছি, কারণ এই যে এই 2 আর এই 2 কাটা গেলে তো 1/3 থেকে যায়। এখন এইটুকু রেখে দিয়ে এটুকুর কথা চিন্তা করি, এটুকু আসলে কি হাফ এম ভি স্কোয়ার, এরকম না? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার হচ্ছে কোন একটা বস্তুর গতিশক্তি, কোন একটা বস্তুর গতিশক্তি যার ভর এম আর বেগ হচ্ছে ভি। এখানে তো আমার বস্তুর ভর এম আর সি হচ্ছে বস্তুর গড় বেগ, বস্তুর গড় বেগ বা আরএমএস বেগ। তাহলে আমরা এটুকু বলতে পারি যে এইখানে যেটুকু সংখ্যা আছে এটা হচ্ছে পুরা অণুর সমস্ত গ্যাসের গতিশক্তি, পুরা অণুর সমস্ত গ্যাসের গতিশক্তি। এটুকু যদি আমরা ই দিয়ে প্রকাশ করি, গতিশক্তিকে যদি আমরা ই দিয়ে প্রকাশ করি, তাহলে এটুকু সমান হয়ে যায় ই, আর 2/3 তো সামনে থেকে যায়, আর পিভি কে ওই পাশে লিখেছি তোমার সুবিধার জন্য। তা আমাকে জিজ্ঞাসা করতে পারে যে কিছু অণু গ্যাসের গতিশক্তি, গতিশক্তি মোট শক্তির কতটুকু? পিভি মানে তো মোট শক্তি, কিছুক্ষণ আগে দেখছিলাম আমরা, মোট শক্তি হচ্ছে গতিশক্তির 2/3। তাহলে অন্য শক্তিগুলো কোথায় গেল? আসলে সবগুলো শক্তি, পুরো শক্তি গতিশক্তি হিসেবে থাকে না, এরা তো স্পিন করতে থাকে, এরা ঘুরতে থাকে। এই ঘূর্ণন যে গতিশক্তি, ঘূর্ণন যে শক্তি আছে, বিভিন্ন শক্তি আছে, ওইটুকু বাদে যেটুকু থাকে সেটা হচ্ছে মোট শক্তি। ওকে, এবার আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে যদি এন এর মান 1 বসায় দেই, তাহলে এই সমীকরণটা পাওয়া যায়। মানে 1 মোল গ্যাসের জন্য যদি আমরা সমীকরণটা লিখি, তাহলে পিভি ইকুয়াল টু আরটি লেখা যায়। তাহলে এবার আমরা পিভি ইকুয়াল টু আরটি লিখব। পিভি ইকুয়াল টু আরটি লিখে দিলে, তারপরে আমরা যদি 2/3 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে 3/2 হয়ে যাবে। তার মানে আমার শক্তি হবে 3/2 আরটি। অনেক সময় এটা কাজে লাগবে। দেখো, আমার শক্তি কিন্তু পরমাণুর কোনো কিছুর উপরে নির্ভর করতেছে না। আর হচ্ছে আমার একটা ধ্রুবক, 2/3 একটা ধ্রুবক, আর টি হচ্ছে কিন্তু শুধু তাপমাত্রা, শুধু তাপমাত্রা। তার মানে কোন একটা কন্টেনার গ্যাসের শক্তি এর ভেতরে কি আছে, কে আছে, তার উপরে নির্ভর করতেছে না, শুধুমাত্র তাপমাত্রার উপরে নির্ভর করতেছে। এগুলো সবকিছুই ধ্রুবক। তাপমাত্রা বাড়ায় দিলে গ্যাসের অণুর শক্তি বেড়ে যাবে, তাপমাত্রা কমায় দিলে গ্যাসের অণুর শক্তি কমে যাবে, শুধুমাত্র তাপমাত্রার উপরে নির্ভর করতেছে। এই সমীকরণ দেখে আমরা বুঝতে পারি। ওকে, তো এবার আমরা এই যে কিছুক্ষণ আগে যে সমীকরণগুলো শিখছি, এগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ করে সিআরএমএস এর জন্য কয়েকটা সমীকরণ লিখবো। আমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সিআরএমএস কেন গুরুত্বপূর্ণ? কোন একটা কন্টেনারের মধ্যে কিছু গ্যাস আছে, তো একটা ছিদ্র যদি থাকে, কোন পাত্র থেকে খুব দ্রুত গ্যাস বের হয়ে যাবে, এটা জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বা কোন গ্যাস অণু তাড়াতাড়ি ছড়ায় পড়বে, তাড়াতাড়ি ছড়ায় পড়বে। তোমরা কেমিস্ট্রিতে মনে হয় এরকম কিছু একটা টার্ম পড়েছো, যে কোনটা তাড়াতাড়ি ছড়ায় পড়বে, ছড়ানোর হার, ছড়িয়ে পড়ার হার কোনটা বেশি। সিআরএমএস যার বেশি, সে তাড়াতাড়ি ছড়ায় পড়বে। এই জন্য আমরা সিআরএমএস নির্ণয় করা শিখবো। সিআরএমএস 3 ভাবে নির্ণয় করতে পারি আমরা। একটা সমীকরণ তো কিছুক্ষণ আগে এটা দেখেছিলাম, পি ইকুয়াল টু 1/3 রো সিআরএমএস স্কোয়ার। তাহলে সিআরএমএস এক পাশে রেখে বাকিগুলোকে যদি এক পাশে নিয়ে আসি, তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে √3p/রো। আবার আরটি এর একটা সমীকরণ করছিলাম, সেটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, এই সমীকরণটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি, যে পিভি সমান আরটি বসায় দিছি, একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে 3RT/m √। 3 নাম্বারটা একটু গুরুত্বপূর্ণ, এটা দেখো। যদি আমাকে বলে একটা অণুর জন্য সিআরএমএস কত, তাহলে এটা ব্যবহার করব। একটা অণুর জন্য, এক অণুর জন্য যদি বলে যে এক কন্টেইনার গ্যাস আছে, এখানে একটা অণুর
সিআরএমএস কত, মানে গড় গতিবেগ কত, এটা যদি বের করতে বলে তাহলে আমরা এটা ব্যবহার করব। এখানে এম হচ্ছে আমরা জানি অণুর ভর, টি হচ্ছে তাপমাত্রা, আর কেটা হচ্ছে একটা ধ্রুবক। এই ধ্রুবকটার নাম হচ্ছে বোলসম্যান ধ্রুবক। বোলসম্যান ধ্রুবক একটু মুখস্থ রাখো, 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। জুল পার কেলভিন মুখস্থ রাখতে হবে। তাহলে এটা বোলসম্যান ধ্রুবক ব্যবহার করে আমরা গতিবেগ নির্ণয় করতে পারি, আরএমএস বেগ নির্ণয় করতে পারি। আচ্ছা, এই সম্পর্কে কিছুক্ষণ পরে আবার আসতেছি। তার আগে একটু অণুগুলো সংঘর্ষ নিয়ে একটু আলোচনা করে আসি, যদি সময় পাই আবার আসবো। ওকে, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম অণুগুলো যখন ছুটতেছে তখন কি করতেছে, কিছুক্ষণ পর পর সংঘর্ষে লিপ্ত হচ্ছে। ছুটতেছে, সামনে যদি একটা অণু পায় তাহলে সংঘর্ষে লিপ্ত হবে, সে আবার দিক পরিবর্তন করে এদিকে যাবে। আবার যদি আরেকটা অণু পায় তাহলে আবার সংঘর্ষ হবে, আবার দিক পরিবর্তন করবে, আবার দিক পরিবর্তন করবে, আবার সংঘর্ষ হবে। এখন এই যে সংঘর্ষ হচ্ছে, পরপর দুইটা সংঘর্ষের যে মধ্যবর্তী ফাঁকা স্থান, এর গড় দূরত্বকে গড় মুক্ত পথ বলে। গড় মুক্ত পথের সংজ্ঞাটা একটু বুঝে নাও। পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী গড় দূরত্বকে গড় মুক্ত পথ বলে। পরপর দুটি সংঘর্ষের, অবশ্যই গ্যাসের অণুগুলোর পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের গড়কে গড় মুক্ত পথ বলে। গড় মুক্ত পথকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে গড় মুক্ত পথ নির্ণয় করেছে। তিনটা আমরা এখানে লিখেছি, তিনটাই তোমাদের জানা থাকা দরকার। এক নম্বরটা বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো অল্প ইম্পর্টেন্ট। যদি বলে দেয় তাহলে বাকিগুলো কিন্তু আমাদের কাজে লেগে যেতে পারে। এর জন্য আমাদের দুইটা রাশি জানা দরকার। এন হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। আমি যে কন্টেনারে অণুগুলো নিয়েছি, এখানে একক আয়তনে কতগুলো অণু নিয়েছি তা বলে দিবে। 10⁻15 সংখ্যক পার ঘনমিটার এতগুলো অণু আছে আমার এই কন্টেনারের মধ্যে, এতগুলো অণু আছে। তাহলে একক আয়তন অণুর সংখ্যা হচ্ছে এন দিয়ে প্রকাশ করব। আর সিগমা হচ্ছে অণুর ব্যাস, ব্যাসার্ধ না। আমরা যে অণুটা নিয়েছি হাইড্রোজেন অণু, হাইড্রোজেন মনে করো এটা হাইড্রোজেন, তো এর ব্যাসটা কত, ব্যাসার্ধ না, ব্যাসটা কত, এটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করেছি। ওকে, তাহলে একক আয়তন অণুর সংখ্যা জানা থাকলে আর ব্যাস যদি জানা থাকে, অবশ্যই তোমরা এসআই এককে নিয়ে নিবা, মিটারে নিয়ে নিবা। যদি সেন্টিমিটারে দেয়া থাকে, মিটারে না নিলে তো বুঝোই রেজাল্ট উল্টাপাল্টা হয়ে যাবে। ওকে, এখন তিন বিজ্ঞানী তিন ভাবে একে নির্ণয় করছে, তিনটা মেথড মেইনটেইন করছে। আচ্ছা, প্রথমটা বলি হচ্ছে 3 নাম্বারটা বোলসম্যান। বিজ্ঞানী বোলসম্যান যেভাবে নির্ণয় করছে সেটা হচ্ছে উনি গ্যাসের অণুর ভিন্ন ভিন্ন বেগকে কনসিডার না করে সবার একটা গড় বেগকে কনসিডার করছে। ওনার পরিমাপের মেথডটা ছিল গড় বেগকে, অণুগুলোর গড় বেগকে উনি কনসিডারেশনে নিয়ে হিসাবে নিয়ে উনি গড় মুক্ত পথের সমীকরণ বের করছে। তো উনি পাইছে 3/4 n পাই সিগমা স্কয়ার। আর ক্লসিয়াস যিনি, উনি একটা মজার ঘটনা ঘটাইছে। উনি অন্য সব অণুকে স্থির ধরছে, যে অণুটার গড় মুক্ত পথ নির্ণয় করছে ওইটা ছাড়া অন্য সমস্ত অণু স্থির ধরে উনি গড় মুক্ত পথ নির্ণয় করেছে। উনি পেয়েছে 1/n পাই সিগমা স্কয়ার। ওকে, আর যিনি ম্যাক্সওয়েল, উনি সবগুলোকেই কনসিডারেশনে নিয়েছে। সবগুলোকে কনসিডারেশনে নিয়ে উনি কি পেয়েছে, সবগুলোকে কনসিডারেশনে নেওয়া মানে হচ্ছে বেগ বন্টন সূত্র। বেগ বন্টন মানে হচ্ছে উনি বলছে যে সবার মধ্যে বেগ আছে, কম আছে, বেশি আছে, সবগুলোকে উনি কনসিডারেশনে নিছে। তো অণুর বেগ খুব অল্প থেকে নিয়ে অনেক বেশি হইতে পারে, অনেক বেশি বলতে অসীমের কাছাকাছি, আর এরকম অসীম বলতে আলোর বেগের কাছাকাছি, এরকম বেগও হইতে পারে, একদম শূন্য হইতে পারে, দুই একটা এরকম স্থির আছে এরকম হইতে পারে, অনেকগুলো আবার আলোর বেগের কাছাকাছি গতিতে ছুটতেছে এরকম হইতে পারে। উনি সবগুলো কেসকে কনসিডারেশনে নিছে। এটাকে বলে বেগ বন্টন সূত্র, মানে সবার মধ্যে বেগ বন্টিত হয়েছে, সুষম না অসমভাবে বন্টিত হয়েছে। তো উনি এটাকে নিয়ে পাইছে 1/√2 n পাই সিগমা স্কয়ার। এটাই মানে কোনো কিছু না বলা থাকলে তোমরা এটাই ব্যবহার করবে, এটা যেহেতু বেশি প্র্যাকটিক্যাল 1/√2 n পাই সিগমা স্কয়ার। আচ্ছা, এখন আমি একজনকে প্রশ্ন করব, তারপরে আমি উপরের দিকে কিছু কাজ রেখে আসছিলাম সেখানে যাব। তোমরা দেখি তো কে কে আছো। ওকে, ফাতেমা আক্তার 306,
ফাতেমা আক্তার 306 আছো? ওকে, স্যার আছি। বলো তো এই যে ম্যাক্সওয়েলের এই সমীকরণে এন কি সিগমা কি? এন হচ্ছে 1 সূত্রে ব্যস্তানুপাতিক। আচ্ছা মাইশা 381 মাইশা, জি স্যার। হ্যাঁ এন কি সিগমা কি? এন কি সিগমা কি? একটা হলো একক আয়তন অনুসংখ্যা, আরেকটা হলো অণুর ব্যাস। কোনটা একক আয়তন অনুসংখ্যা আর কোনটা ব্যাস? এন হচ্ছে একক আয়তন অণুর সংখ্যা। আর সিগমা হচ্ছে ব্যাস। ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার তোমাকে একটা গ্রাফ দেওয়া হলো, সিআরএমএস দিয়ে আমরা একটা ম্যাথের মতো করতেছি। একটা গ্রাফ দেওয়া হলো, এরকম একটা গ্রাফ দেওয়া হলো, বললো যে এটা হচ্ছে পি, আচ্ছা এদিকে দেই ভি, এদিকে দেই পি। এটা হচ্ছে একটা গ্যাসের জন্য, এটা হচ্ছে আরেকটা গ্যাসের জন্য, একটা এক্স আরেকটা ওয়াই গ্যাস। তো এখন তোমাকে বললো যে আচ্ছা এটা তো অনেক দূরে চলে গেছে, আমি একটু কাছাকাছি নিয়ে আসি। তোমাকে জিজ্ঞাসা করলো যে এই যখন আয়তন V1 আর চাপ P1 P2, আয়তন দুইটার ক্ষেত্রে, দুইটা গ্যাসের ক্ষেত্রে একই আয়তন, দুইটা গ্যাসের ক্ষেত্রে একই, এক্স এর ক্ষেত্রেও যা ওয়াই এর ক্ষেত্রেও তা, ঠিক আছে? এখন একই আয়তনে ভিন্ন ভিন্ন চাপ পাওয়া গেল, গ্যাসের ভিন্ন ভিন্ন চাপ পাওয়া গেল। কোন ক্ষেত্রে এই একই আয়তনে কোন ক্ষেত্রে শক্তির পরিমাণ, গ্যাসের শক্তির পরিমাণ বেশি হবে? মানে পিভি এর গুণফল কোন ক্ষেত্রে বেশি হবে? এক্স এর ক্ষেত্রে বেশি হবে নাকি ওয়াই এর ক্ষেত্রে বেশি হবে? আবার কোশ্চেনটা করতেছি, V1 আয়তনে এক্স ওয়াই গ্যাসের শক্তি নির্ণয় করতে চাই, কোন গ্যাসের শক্তি বেশি হবে? কোন গ্যাসের শক্তি বেশি? এক্স গ্যাসের শক্তি বেশি নাকি ওয়াই গ্যাসের শক্তি বেশি? কোন গ্যাসের শক্তি বেশি? আচ্ছা যারা পারতেছে না বা যারা পারতেছে সবাই, P2 এর মান বেশি, সেখানে বেশি হবে না? হ্যাঁ যেহেতু প্রেসারের মান বেশি, ওয়াই এর ক্ষেত্রে যেহেতু প্রেসারের মান বেশি, তাহলে কি হবে? ওয়াই এর তাহলে শক্তি, ওয়াই এর ক্ষেত্রে বেশি হওয়ার কথা। হ্যাঁ ওয়াই এর শক্তি বেশি হবে। কে এটা? শক্তি। শক্তি। আচ্ছা আমি একটু রোল কলটা করব, সবাই একটু মনোযোগী হয়ে, হ্যাঁ ওকে একটু দ্রুত যাব।